জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করলেন, এই কোটি কোটি টাকা আপনি কোথায় পেলেন? রাষ্ট্রের দায়িত্ব আসে তাহলে তো তারা রাষ্ট্রের মানচিত্রই বেঁচে খাবে। আগামী নির্বাচনেই তো আওয়ামী লীগ ফিরে আসছে। আওয়ামী লীগের ফেরার সময় তো হয়ে গেছে। এখন আওয়ামী লীগ নাকি বাংলাদেশ থেকে নাই হয়ে গেছে। আওয়ামী লীগ নাই হয়ে গেছে, আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে আপনারা আওয়ামী লীগের ধর পাকড় এগুলো সবকিছু বন্ধ করে দেন। হ্যাঁ, বন্ধ করে দিয়ে আপনারা 7 দিন সময় দেন। আওয়ামী লীগও মিছিল মিটিং করবে রাজপথে, আপনারাও মিছিল মিটিং করবেন। দেখি কাদের লোক সংখ্যা বেশি হয়। চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে রাজধানীর কলাবাগান থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ 14 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানারটা দিয়ে বিগত 6 মাস ওরা যা করছে, যে সমস্ত সাম্প্রদায়িক কর্মকাণ্ড ওরা করছে, এই সমস্ত সাম্প্রদায়িক কর্মকাণ্ডে আর মুখ দেখানোর মতো অবস্থা আছে, এই জন্য ব্যানার চেঞ্জ করে ফেলছে। সুতরাং বুঝতেই পারছেন পাবলিককে কিভাবে ধোঁকা দেওয়ার রাজনীতি চলতেছে বর্তমান সময়ে। এই ধোঁকা থেকে সাধারণ মানুষকে উদ্ধার করতে হবে। এজন্যই বাংলাদেশে ঢাকা ব্লক কর্মসূচির প্রস্তাবনা দিয়েছে আওয়ামী লীগ। সুতরাং ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন এবং কেউ এই ভিডিওটা টেনে দেখবেন না, কারণ কি এখানে আপনাদের জন্য একটা দিক নির্দেশনা দেওয়া আছে। 6 মাসে আপনারা প্রেসিডেন্ট হইতেছেন, এখনো তো ইংলিশের ভাওয়াল বোঝেন না, এখনো ওয়ার্ড বোঝেন না, জাতিসংঘের একটা রাষ্ট্রদূতের সাথে কথা বলতে পারেন না। 7 মাস পেরিয়ে গেছে, বাংলাদেশ ক্রমেই একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে। বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নেই। সপ্তাহ না পেরোতেই ভাঙনের সুর জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাষ্ট্রের টাকা ব্যয় করে তারা যে এই মুহূর্তে একদিকে যেরকম সেনা অভ্যুত্থান রয়েছে, অন্যদিকে ওয়াকারুজ্জামান তিনি বেজায় চোটে রয়েছেন এবং তিনি কিন্তু বড় বড় সব অ্যাকশন নিতে শুরু করে দিয়েছেন। সেনাবাহিনী কিন্তু সময় মতেই আসল তীরটা মারে। উদাহরণ চিল্লাইলা বলা মাত্র অ্যাকশন। কি বলছিল? অ্যাকশন শুরু। আগামী 25শে মার্চ একটা খারাপ সংবাদ আসতে পারে বাংলাদেশের জন্য। ব্রিটেন ও কানাডার পর বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা এবার জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমন আশঙ্কার কথা জানিয়ে ইউএস এর স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশে ভ্রমণের জন্য সতর্কতা জারি করেছে। ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, নিঃসন্দেহে পরিস্থিতি ক্রমশ জটিলতার দিকে এগোচ্ছে। আমি আগামী নির্বাচনে আবার আওয়ামী লীগ কি দেখতে চাই। বিগত 5 মাসে দেশ আর দেশের জায়গা নেই, সেটা আমাকে জিজ্ঞেস করেন, আপনার রিস্কলাকে জিজ্ঞেস করেন বা একটা ধনী লোককে জিজ্ঞেস করেন, সব একই কথা। কি ভেবেছে অন্তর্বর্তীকালীন সরকার? বাংলাদেশের মা বোনের ইজ্জত কি ফেলনা? বাংলাদেশে প্রতিদিন যে হারে ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, হত্যা হচ্ছে, সাধারণ জনগণের কোনো নিরাপত্তা নাই। এরকম পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে খুব শীঘ্রই বাংলাদেশে মিত্র বাহিনী ঢুকে পড়বে। শুধুমাত্র শেখ হাসিনার একটা অর্ডারের অপেক্ষায় আছে। আপনারা আশ্বস্ত থাকুন, আপনাদের প্রধানমন্ত্রী মার্চ মাসেই ফিরছেন। আমি আমার জায়গা থেকে নড়িনি, তিনি মার্চ মাসেই ফিরবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সৈয়দ ফারুকী। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা জানেন ইতিমধ্যে দেশের যে রাজনীতি বা দেশের যে বর্তমানে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওর অংশবিশেষ। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে আমি অনুরোধ করবো, সবাই এক মুহূর্ত না টেনে আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আর বেশি কথা বলাচ্ছি না, আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে বিস্তারিত দেখে আসবো। তার আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে একজন সদস্য হয়ে যান। ধন্যবাদ সবাইকে। আর বেশি কথা বলাচ্ছি না, আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। আলম থেকে শুরু করে বা এই বাংলাদেশে আপনার আগস্ট মাসে বা জুলাই মাসে যেই জঙ্গি হামলা চালাইছে, সবাইকে একের পর এক গ্রেফতারের আওতায় এনে নিচ্ছে আপনার বাংলাদেশের অ্যাডভাইজার কিংবা আমাদের সেনা প্রধান মিস্টার ওয়াকার। কি বিষয়টা তো আপনাদের হাস্যকর মনে হচ্ছে। দেখেন তো ছবিটা, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের অ্যাডভাইজার, তিনি নিজে বলছে এখন পর্যন্ত 36 জনকে গ্রেফতার করছে বা আরো কি আপনার আইনের আওতায় আনা হচ্ছে। তো অনেকেই বলতেছে কিংবা এমনটাও শোনা যাচ্ছে যে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যে একটা জঙ্গি হামলা হয়, সেই জঙ্গি হামলাকে কেন্দ্র করে আপনার কি বলে আপনার বাংলাদেশের থানা লুটপাট, পুলিশ গণহত্যা বা বিশেষভাবে যে থানা লুটপাট করে যে অস্ত্রগুলা, এই সমস্ত অস্ত্র কিন্তু আপনার আমাদের বাংলাদেশে যে হিজবুত তাহরির আছে, জামাত শিবির আছে, এইটার যে সভাপতি, সেই সভাপতির কক্ষে আপনার এই অস্ত্রগুলা পাওয়া যায়। এবং আমাদের বাংলাদেশের আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি গতকালকে আফ্রিকা সফর শেষ করে আসতেই না আসতেই এই তদন্তটা চালায় এবং সেখান থেকে এতগুলো অস্ত্র কালেক্ট করে কিংবা উদ্ধার করে আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী একত্র হয়ে। এখন এই সেনাবাহিনী এই কাজটা কতটুকু সাকসেস করতে পারবে এটা হচ্ছে দেখার বিষয়। তবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সেনাবাহিনী আপনার কাজ কি, তারা বর্তমান আপনার রকেটের গতিতে মনে করেন আগাচ্ছে। অন্যদিকে আমাদের বাংলাদেশকে যারা নাকি প্রতিনিয়ত অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে,
আমরা তাদের উদ্দেশ্যে বলে দিতে, কিংবা আমরা বিশেষ করে সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকারকে বলতে চাই, একটা ছবি দেখেন যে শাহাবুদ্দিন চপ্পু আর সেনা প্রধানকে কিভাবে সাহায্য করা হবে বা সাহায্য করা যায়। ভাবতে পারেন যে এদের পাশায় কি পরিমাণ বর্তমান চুলকানি শুরু হয়ে গেছে, আর এরা বর্তমান কি পরিমাণ আতঙ্কে আছে কল্পনা করতে পারেন। এরা হচ্ছে দেশের জঙ্গি, এদেরকেও বিচারের আওতায় আনতে হবে। আমি বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনাকে জাতিসংঘ থেকে বর্তমান সুপার ডুপার একটা পাওয়ার দেওয়া হয়েছে। অতএব তাহলে আমাদের বাংলাদেশকে যারা নাকি প্রতিনিয়ত বহির্বিশ্বে থেকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, কিংবা আপনি বা আপনার এই অ্যাডভাইজাররা যারা নাকি বাংলাদেশের অন্তর্বর্তী, এরা সবাইকে গ্রেফতার করতেছে। বেশ ভালো কথা, জাতিসংঘের পার খায়া, দুঃখিত সরি, জাতিসংঘের ঠেলা খায়া। তাহলে এই যারা নাকি বহির্বিশ্বে থেকে আমাদের বাংলাদেশকে প্রতিনিয়ত অস্থিতিশীল করতেছে, কিংবা ডিরেক্ট আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতিকে আর সেনা প্রধান মিস্টার ওয়াকারকে এভাবে হুমকি ধমকি দেয়, এদেরকে কেন বা কিংবা এদের এগেনস্টে আপনার শক্ত একটা অবস্থান আপনি নিচ্ছেন না কেন, বা আমরাই বা এটাকে এখন পর্যন্ত দেখছি না কেন? বলেন ঘাটতিটা কোথায়? আপনি কি তাহলে ভয় পান এই জঙ্গিবাদীদের? যেখানে আপনাকে কি বলে জাতিসংঘ থেকে বা আমেরিকা থেকে ডিরেক্ট আপনাকে সুপার পাওয়ার দেওয়া হইল, সেখানে আপনি কেন ভয় পাচ্ছেন? বলেন কেন ভয় পাচ্ছেন? আমরা এটার একটা উপযুক্ত জবাবের দাবি জানাই, উপযুক্ত জবাব। সেনাপ্রধান মিস্টার ওয়াকার, আশা করি আপনি আমাদেরকে নিরাশ করবেন না। অন্যদিকে আপনি বা আপনার বাহিনী, এটা খুবই আনন্দের কথা যে যারা নাকি বাংলাদেশের প্রতিনিয়ত অস্থিতিশীল করছে, কিংবা বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে, প্রতিনিয়ত আপনারা একে একে সবাইকে গ্রেফতার করতেছেন। আমরা আশাবাদী সার্জিস আর হাসনাতকেও গ্রেফতার করা হোক, কারণ এদের মূলত মাস্টার মাইন্ড হচ্ছে এই দুই কালাপাঠা। একটা হচ্ছে দলাপাঠা, একটা হচ্ছে কালাপাঠা। এই দুই পাঠাকে আপনারাও অতি দ্রুত আইনের আওতায় আনেন, আমরা এই দাবি জানাচ্ছি। যেখানে সার্জিস আলম নিজের মুখের কথা যে সত্য কখনো লুকায় থাকে না, অতএব সার্জিস সব জানে, এই সার্জিসকেও গ্রেফতার করা হোক। ডক্টর ইউনূসের অ্যাডভাইজার আমি আপনাকেও বলতেছি, আপনি যেমন 36 জনকে গ্রেফতার করে স্ট্যাটাস মারেন বা জাতিকে দেখান যে আপনি জনগণের হয়ে কাজ করতেছেন, সাধারণ জনগণের হয়ে কাজ করতেছেন, আপনি কোনো নির্ধারিত দলের হয়ে কাজ করতেছেন না, আপনি যেহেতু এতই সাধু, তাহলে আপনি এই দুইটা এই বান্দরকেও গ্রেফতার করেন। এটা তো করতে হবে নাকি ভাই? কারণ যেহেতু ও আপনার মেন মাস্টার মাইন্ড, এটা তো নিজের মুখে স্বীকার করছে, যেহেতু আপনি সবাইকে গ্রেফতার করতেছেন, তাহলে আমরা এই দুই কালা পাঠাকেও গ্রেফতার করার আমরা আহ্বান জানাচ্ছি। প্রথমে আমি দোয়া করি আল্লাহ যেন আসিয়াকে সুস্থ করে দেয়। ডক্টর ইউনূসের সরকার কথায় কথায় সংস্কারের কথা বলে না, আসেন একটা সংস্কার দিয়া আপনার এই সংস্কারের যাত্রা শুরু করেন। আসিয়ার যারা অপরাধী আছে, এর সাথে বাংলাদেশে এ যাবৎকালে গত 5ই আগস্টের পর বা এর আগে যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো যারা দোষী প্রমাণিত হয়েছে, তাদের প্রত্যেককে পাবলিক প্লেসে সরাসরি জনতার হাতে দিয়ে দিতে হবে। তবে জনগণ ধৈর্যই তাকে শেষ করে ফেলবে না, তাকে ঝুলাইতে হবে বাঁশের মধ্যে অথবা ক্রসের মধ্যে। তারপর তার নুনুর মাথায় 2 থেকে 3 কেজির একটা ইট বাইধা দিতে হবে, হাত বাইধা দিতে হবে, পা বাইধা দিতে হবে, চিল কাউয়া ঠোকরে ঠোকরে তারে খাবে। সারা বাংলাদেশের ক্যামেরা লাইভ দেখাবে যে একজন ধর্ষকের পরিণতি এদেশের মানুষ কিভাবে করে, অথবা ইসলামের আইন অনুযায়ী কোমর পর্যন্ত গাইরা জনগণের হাতে ছেড়ে দিতে হবে ছোট ছোট পাথরের টুকরি দিয়ে। এই ফাঁসি টাসির দাবি তুইলা আপনি বাংলাদেশের আইন সম্পর্কে যদি জানেন, আইন যদি আইনের গতিতে চলে, আগামী 15 বছরেও এই আসিয়ার যারা অপরাধী, এদের শাস্তি হবে না। এদের শাস্তি হোক না হোক, এই যে অথর্ব একজন উপদেষ্টা আছে জাহাঙ্গীর, পাশার নিচে ফেভিকল লাগাইয়া এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারটার মধ্যে বসছে, এত পরিমাণ আঠা লাগছে, এখান থেকে উঠতেই চায় না। গতকালকে রাত থেকে ঢাবি সহ সারা বাংলাদেশ যেখানে উত্তাল, সেখানে এই জাহাঙ্গীর সে বাসার মধ্যে আছে কিনা আমার সন্দেহ লাগছে। 100% শিওর এই উপদেষ্টা বাসা ছেড়ে পালিয়েছে, নয়তো কোথায় এই জাহাঙ্গীর? আপনারা আগামী দিনকে দেখাবেন যে কিভাবে রাষ্ট্র চলবে। এই 6 মাসের উপদেষ্টার পদ থেকে পাশা উঠে না, পদত্যাগের চিন্তা আসে না, তাহলে এই সংস্কার যেই সরকার করবে, এদের মাধ্যমে আগামী দিনে কি এক্সাম্পল ক্রিয়েট হবে? আমি চাই সংস্কারের শুরুটা আসিয়া সহ যারা ভিকটিম আছে, তাদের অপরাধী যারা, তাদের মাধ্যমে ডক্টর ইউনূস শুরু করুক। আইন আছে, এখন তো শেখ হাসিনা নাই, এখন ডক্টর ইউনূস আছে, ফেরেশতা। তো ফেরেশতা একটা ফেরেশতা কাজ শুরু করুক। এটা যদি না হয়, তাহলে এই দেশ আজীবনের জন্য অপরাধী হয়ে থাকবে। আমি আশ্চর্য হই, মানে কোন আইনের বলে এরা আসলে এত লম্বা সময় আমার আপনার ট্যাক্সের টাকায় জেলের মধ্যে বৈশা ভাত খাওয়ার সুযোগ পায়। প্রত্যেকটা অপরাধী আপনি দেখেন, এই ধর্ষক যারা আছে,
এই যে জেলের খাবার কই থেকে যায়? আমি আপনি যে ট্যাক্স দেই, এই ট্যাক্সের টাকা এরা ভাত খায়। ভাবতে কেমন লাগে যে আসিয়ার মারটা খায়, আসিয়ার যারা অপরাধী আছে এরা আজকে ভাত খাচ্ছে, 4 জন নাকি গ্রেপ্তার হয়েছে। দেখেন আমার শব্দটা হয়তো উস্কানিমূলক হবে, যদি এই সিস্টেম কার্যকর করা না হয় তাহলে আওয়াজ উঠাতে হবে, কারাগার ভাইঙ্গা আসিয়ার এই অপরাধীদেরকে জনগণ ছিনিয়ে নিতে হবে, যেমনটা আমরা 5ই আগস্টের আগে দেখছি। আরেকটা ঘটনা আসলেই ঘটাইতে হবে, যেন সারা বাংলাদেশে আমার আপনার সন্তানের গায়ে হাত দেওয়ার আগে একবার চিন্তা আসে, যেখানে রাষ্ট্র ফেল, যেখানে এই স্বরাষ্ট্র উপদেষ্টারা ফেল, আইন শৃঙ্খলা বাহিনী ফেল, যেখানে আইনের প্যাচ আছে সে আইনের মাইকাবা, আমরা কারাগার ভাইঙ্গা আসিয়ার অপরাধীদেরকে এইরকম যারা আছে এদেরকে ছিনাই নিব, নেয়া মাটির মধ্যে কোমর গাইতা দিব। আর নয়তো ওই যে ক্রস সিস্টেম বলে দিছি, এদেরকে একটা টুক্কা দিয়ে একটা গুলি করে মাইরা ফেললে হবে না ভাই। দিন রাত এরা চিন্তা থাকবে, এরা মৃত্যু কামনা করবে, কিন্তু এদের মৃত্যু হবে না, সারা পৃথিবী দেখবে। আপনি বিশ্বাস করেন একটা শাস্তি জাস্ট এই ওয়েতে দিয়া দেখেন, এদেশে অনেক মব হয়েছে, একটা মব হওয়া দরকার এই লেভেলে আইসা। আমার সন্তান আপনার সন্তান কতটুকু নিরাপদ, কতটুকু? স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি আমরা, তুমি পদত্যাগ করো। তোমার মতন অথর্ব উপদেষ্টা কথা বললে মুখ দিয়া স্যাপ পরে, অযোগ্য, তুমি পদত্যাগ করো। তোমার কোনো আর সুযোগ নাই এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বটাতে বৈশা চিবাইয়া কথা বলা, রাত্রেবেলা ঘুমানো বেটা। বাংলাদেশের মধ্যে যে গণ অভ্যুত্থানটি হয়েছিল এবং যে ষড়যন্ত্রটি হয়েছিল, সেই ষড়যন্ত্রের নেতৃত্বে থাকে 158 জন সমন্বয়ক। এই সমন্বয়কগুলো কারা? এই সমন্বয়কগুলো হচ্ছে জামায়াতে ইসলাম, বিএনপি, ছাত্রলীগ এবং অন্যান্য যত সংগঠন আছে, সকল সংগঠনের মতাদর্শ বিশ্বাস করা ছাত্ররাই হচ্ছে এই সমন্বয়কের নেতৃত্ব দানকারী। এদের নেতৃত্বেই বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, বিএনপি, জামাত এবং অন্যান্য ছোটখাটো রাজনৈতিক সকল দল আওয়ামী লীগের বিপক্ষে চলে গিয়ে একত্রিত হয়ে এই ষড়যন্ত্রটি সংগঠিত করে একটি বিশাল গণ অভ্যুত্থান ঘটিয়ে ফেলে। এই গণ অভ্যুত্থানটার পিছনে আরো বিদেশি অনেক বড় বড় হাত ছিল এবং ডক্টর ইউনূসও এই হাত আরো প্রসারিত করে বাংলাদেশের গণ অভ্যুত্থানটা ঘটাতে। এবং পরবর্তী সময়ে যখন গণ অভ্যুত্থানটা হয়ে যায়, তখন এই ছাত্র প্রতিনিধি যারা আছে, নাহিদ ইসলামের নেতৃত্বে সমন্বয়ক যারা আছে, তারা ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে সিলেক্ট করে। এটা কিন্তু প্রি প্ল্যান, যে গণ অভ্যুত্থানটা সফল হলে কে প্রধান উপদেষ্টা হবে, উপদেষ্টা মন্ডলীতে কে কে থাকতে পারেন, এগুলো আগে থেকে সিলেক্ট করা। জাস্ট জনগণকে আইওয়াশ করানোর জন্য ছাত্ররাই সিলেক্ট করেছে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে। এখন সবাই আপনার বিপাকে আছে, সেই কারণে সবাই ডক্টর ইউনূসকে মানতে বাধ্য, কারণ শেখ হাসিনা সরকারের পতন চেয়েছিল সকলে, সেটা সার্থক হয়েছে। এখন কে প্রধান উপদেষ্টা হবে? ডক্টর ইউনূস সার্বজনীন আছে, ডক্টর ইউনূসকে আমরা প্রধান উপদেষ্টা হিসাবে চাই। সেই কারণে ছাত্ররা চেয়েছে বিধে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হয়েছে। বিএনপি, জামাত আরো ছোটখাটো সকল দলে ডক্টর ইউনূসকে মেনে নিয়েছে। ডক্টর ইউনূস যখন প্রধান উপদেষ্টা হয়ে যায়, প্রধান উপদেষ্টা হওয়ার পরপরই ডক্টর ইউনূস আওয়ামী লীগ নিধন শুরু করে। আওয়ামী লীগ নিধন শুরু করার পরপরে আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে কোণঠাসা করে ফেলে এবং জামায়াত ইসলামের আবার নতুন করে উত্থান হয় এবং ইসলামী মৌলবাদের নতুন করে উত্থান হয়। বিভিন্ন জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। এরই পাশাপাশি সকল জায়গায় গুঞ্জন ছড়িয়ে পড়ে ছাত্রদের একটি নতুন দল গঠিত হবে, কারণ ছাত্ররা যখন এখন লাইফ রিস্কে আছে, তাদের রাজনীতিই করতে হবে। রাজনীতি যদি না করে তারা তো এমনিতে লাইফ রিস্কে থাকবে, সেই কারণে তারা প্রোটেক্টের কারণে হলে একটি রাজনৈতিক দল গড়ে তুলতে হবে। আর ডক্টর ইউনূসও 2008 সালে 111 টাইমও তার একটি রাজনৈতিক দল গঠন করেছিল, নাগরিক শক্তি। সেই নাগরিক শক্তিকে সে প্রসারিত করতে পারে না। প্রসারিত করতে না পারার ফলে সে কান ধরে বলছে আর রাজনীতি করবো না বলে রাজনৈতিক দলটা ভ্যানিশ করে বিদেশ পাড়ি দেয়। সেই এত বছর পরে ডক্টর ইউনূসের যে আশা আকাঙ্ক্ষা ছিল একটি রাজনৈতিক দল গঠন করবে দেশের মধ্যে, সেটা সে শুরু করে দেয় বাস্তবায়ন করার জন্য ছাত্রদেরকে দিয়ে। মুখে আমরা যত কথাই বলি না কেন, আসলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই খারাপ। এটা কোনো কারণ ছাড়া এমন কেউ নাই যে বিশ্বাস করেন না কিংবা বিন্দুমাত্র সন্দেহ করেন। যারা আজকে নির্বাচনের জন্য চিৎকার করতেছেন তারাও জানেন দেশে একটা শতভাগ আনস্টেবল সিচুয়েশন। নির্বাচনের পূর্ব শর্ত হইল একটা শান্তিপূর্ণ পরিবেশ পরিস্থিতি লাগবে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে প্রশাসনের ব্যাপার আছে, প্রশাসনের প্রশাসনের কোঅপারেশন যার বিন্দু মাত্র নাই। মব মুভমেন্ট, মব বলতে সারা দেশ এখন অস্থির অচল। একজন মেয়ে কিভাবে ওড়না পড়বে সেটা আরেকজন যুবক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বা তার আশেপাশে তাকে দেখিয়ে দেয়। এটা কোনো সভ্য সমাজ নয়। সুতরাং একটা আনস্টেবল সিচুয়েশনের মধ্যে আমরা নির্বাচন অবশ্যই গণতান্ত্রিক দেশে দরকার, কিন্তু সেই নির্বাচন যে দিবে সেই পরিবেশটা কোথায়?
নির্বাচন দিলে ফলাফল কি হবে, দেশের সিচুয়েশন কি হবে। হ্যাঁ, ত্রিমুখী লড়াই চলছে এখানে নির্বাচনকে নিয়ে। কেউ চায় না, কেউ বিচার আগে, কেউ নির্বাচন আগে, কেউ সংস্কার আগে, কেউ বলে নির্বাচন আগে, কেউ স্থানীয় সরকার আগে, কেউ বলে জাতীয় সংসদ আগে। কঠিন একটা পরিস্থিতি। গেল কয়েকদিনে সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের চাঁদাবাজি, লুটপাট, গ্রুপিং, দ্বন্দ্ব, প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির বেশ কয়েকজন নেতা মারা গেছে, কর্মীও মারা গেছেন, আহত হয়েছেন অনেকে, হাসপাতালে কাতরাচ্ছেন। টার্গেট একটাই, অনেক দিনের ক্ষুধা মিটাইতে হবে, কারণ আওয়ামী লীগ মাঠে নাই। এই খালি জায়গাগুলো, চাঁদাবাজি লুটপাটের জায়গাগুলোতে পরিপূর্ণ করতে হবে। তবে দলের একদম ঊর্ধ্বতন পর্যায় থেকে এই বিষয়গুলোকে একদম জিরো টলারেন্সে কিন্তু রাখা হচ্ছে। ইভেন আপনি দেখেন রিজভী সাহেব, তিনি বিএনপির একজন নেতাকে গ্রেপ্তার করার জন্য থানার ওসিরে ফোন দিয়েছে। সো দলের একদম হাইকমান্ড তারেক রহমান থেকে শুরু করে বাকিরা কিন্তু চেষ্টা করছেন, কিন্তু লোকাল এরিয়াগুলোতে, আমার আপনার এলাকায় রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, বাসওয়ালা, তারপর হচ্ছে এলাকার ভাদাইম্যা, তারপর ধরেন এলাকার মধ্যে কোনো কাজকর্ম না একটা শ্রেণী আছে, এরা আওয়ামী লীগের যে শূন্যস্থান লুটপাটে এই জায়গাটাকে দখলের জন্য অনেক চেষ্টা করছে। আর প্রতিদিন আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ দেখছি। এতে বিএনপির যেমন জনসমর্থন কমছে, তেমনি দলটি আগামী দিনে ক্ষমতায় যাওয়ার পরে কি ঘটতে পারে বাংলাদেশে, এই নিয়ে অনেকের মধ্যে সংখ্যা তৈরি হয়েছে। তবে যেহেতু রাজনীতিতে নতুন নাম লিখেছে জাতীয় নাগরিক পার্টি, তারা এই ইস্যুটারই বারবার কাজে লাগাচ্ছে। তবে জাতীয় নাগরিক পার্টির নেতাদের বক্তব্যগুলোকে আবার সবাই পজিটিভ নিচ্ছে না, কারণ তুমি যে ভূততারা বা সরিষা হিসাবে তুমি কি মুক্ত না? জাতীয় নাগরিক কমিটির যে পার্টির যে প্রধান স্টেজ ছিল বৈষম্য বিরোধী, এদের বিরুদ্ধে প্রতিদিন এখন দুই একটা নিউজ আসতেছে চাঁদাবাজির। জাতীয় নাগরিক কমিটি চাঁদাবাজি, সমন্বয়ক চাঁদাবাজি, আসতেছে কিনা? আসতেছে। তাহলে ভাই তুমি যদি গুছা হইয়া আমার এখন সোজা হইয়া সৌ, এটা কি আমি মানবো? মানবো না। বিএনপির বক্তব্য কিন্তু এখন এইরকমই চলে আসছে, কারণ এই ঘটনাগুলো ঘটছে। আর এই টোটাল ঘটনার পরেও আমাদের জাতীয় নাগরিক পার্টির যারা একদম মুখ্য আলোচক আছেন, যাদের কথা দেশ শুনে, হাসনাত আব্দুল্লাহ, তিনি গতকালকে একটা বক্তব্য দিয়েছেন, যদিও এটা নিয়ে নানান মিশ্র প্রতিক্রিয়া বিএনপির পক্ষ থেকে আছে। তার বক্তব্য যে এখন যদি কেউ আওয়ামী লীগ হয়ে উঠতে চায়, তাদের বিরুদ্ধেও আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে। আমরা ফ্যাসিবাদ তাড়িয়েছি, আবার কোন মুসিবত ডেকে আনার জন্য নয়। কৌশলে কথাবার্তা ব্যবহার করে ফেসিবাদ গিয়েছে, কিন্তু কোন ভূরাজনৈতিক দল আবার ফেসিবাদ হয়ে দাঁড়াতে পারে। ফেসিবাদের বিরুদ্ধে আমাদের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর যেই অবস্থান ছিল তা এখনো আছে। তিনি বলছেন যে আপনার তাদের দলের রাজনৈতিক কর্মকাণ্ড, ইভেন সারা বাংলাদেশে যে বৈষম্য বিরোধী এবং সমন্বয়ক ইস্যুটা, এটা নিয়েও তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে কেন তারা এই কথা বলছেন। যদি কেউ অপকর্ম করে তাহলে এই পরিচয় দিয়া অপকর্ম করতে গেলে তাদেরকে পুলিশে দিয়ে দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তো তার যে বক্তব্য, এই বক্তব্যটাকে কাউন্টার করেছে বিএনপি, যে তোমরা এই মুসিবত বলতে কারে বুঝাইতে চাও, হোয়াট ডু ইউ মিন? হাসনাদের বক্তব্য একটা দল, কোন সেই দল? সরাসরি অনেক বিএনপির অনেক বড় নেতারা বলেন এই জাতীয় নাগরিক পার্টি এটা হচ্ছে জামাতের আগামী দিনের তরুণ পার্টি। 1971 কর্মকাণ্ডে জামাতের এই বিতর্কিত ভূমিকার কারণে জামাত ওইভাবে ডেভেলপ করতে পারবে না। সো দে হ্যাভ এ প্ল্যান, আর প্ল্যান বি হচ্ছে এই জাতীয় নাগরিক পার্টি। বিএনপির অনেক বড় বড় নেতারা আপনারা দেখবেন যে তারা কিন্তু এই কথাগুলো বলার চেষ্টা করে যে এই টিমটা কিন্তু জামাতের টিম। এখন তারা প্রতিরোধ করবে, এই যে প্রতিরোধের ভাষা, সেই ভাষাটা কি বিএনপি মনে করছে যে আমাদেরকে কি হালকা পাইছো, আমরা কিন্তু এত আবার চুপ করেও থাকবো না, এরকম ওয়ার্নিংও কিন্তু বিএনপির পক্ষ থেকে আসছে। তবে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, আসিফরা তারা যখন কথা বলেন মনে হয় যে এই এখনই সারা বাংলাদেশের জান্নাত বানাই ফেলবে, বেহেশত। আদৌ কি সম্ভব? সম্ভব না। দেখেন যত চেষ্টাই করুক সম্ভব না। কেন? আমি আপনি, এই যে আমরা কোথাও একটু চান্স পাইলে ভাই লুটপাট, ধান্দাবাজি আমরা নিজেরাই শুরু করি। রাজনৈতিক নেতারা করলে, কর্মীরা করলে আমরা সমালোচনা করি, কিন্তু আমার আপনার হাতে একটু চান্স আসলে মোট কথা 5 মিনিটে কাম সেরা দেয়।
ইদানিং বাংলাদেশের ঘটনাগুলো দেখছেন না? সব কি বিএনপি নেতাকর্মীরা করছে? না, আমি আপনি তো করছি, আমাদের পরিবারও তো করছে। যে যেখানে ধান্দা মেলিতে পারতেছে ধান্দায় ব্যস্ত। তবে হাসনাতদের এমন বক্তব্যে বিএনপির একদম আতে ঘা লাগার মতন অবস্থা তৈরি হচ্ছে। যে মুসিবত ডাকছে, কখনো ডাকতেছে যে কি যে শব্দটা ছিল, একদল পালাইছে আরেক দল খাইতে আইছে। এই যে শব্দগুলা, এগুলা বিএনপির কাছে খুবই অপমানজনক শব্দ হিসাবেই বিএনপি মনে করে। যে একটা বালুরটার সরাইতে পারো নাই তোমরা, একটা ব্যানার ধরার 6 জন লোক ছিল না, এই শব্দগুলো নিয়ে বিএনপির আপত্তি। বিএনপির কথা হচ্ছে যে তোমরা রাজনৈতিক দল হিসাবে তোমাদের এথিক্স থাকবে, সমালোচনা করবে, কিন্তু কোন দলকে বা কোনো ব্যক্তিকে অপমান করে নয়। রাজনীতির মাঠে খেলা হবে রাজনীতি দিয়া, আর এখন তোমরা একটা রাজনৈতিক দল, সো অল আর ইকুয়াল। দেখা যাক বিএনপি এর জবাব কিভাবে দেয়। ভালো থাকবে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলমের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের জড়িত থাকার অভিযোগকে নাকচ করে দিয়েছেন সংগঠনটির নেতারা। উদ্দেশ্য প্রণোদিতভাবে এ ঘটনায় ছাত্রদলের জড়ানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ছাত্রদল সভাপতি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ঘটনায় নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সার্জিস আলমের সঙ্গে ছাত্রদলের কোনো বিরোধ হয়নি। উল্টো সার্জিস আলমের শোডাউনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী ও জুলাই আগস্টের গণহত্যার আসামিদের দেখা গেছে। এভাবে জাতীয় নাগরিক পার্টি ও তাদের ছাত্র সংগঠনে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কর্মীদের পুনর্বাসন হচ্ছে। ছাত্রদল সভাপতি বলেন, দেশের যে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রদলের নাম জড়ানোর একটি দুর্বিসন্ধিমূলক প্রবণতা লক্ষ্য করছি। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। ছাত্রদল নয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সার্জিস আলমের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এমন দাবি রাকিবুল ইসলাম বলেন। সার্জিস আলমের সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরোধের সূত্রপাত নাগরিক পার্টি ও গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যকার ঢাবি বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে চলমান অভ্যন্তরীণ কোন্দল থেকে। পূর্বের রেশারেশির জের ধরে সার্জিস আলম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন। এ সময় তার সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। কিন্তু দুঃখজনকভাবে সার্জিস এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন। তার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। ছাত্রদল সভাপতি আরো বলেন, সার্জিস আলম তার পোস্টে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ত্রাসী, দুষ্কৃতকারী ও টোকাই হিসেবে উল্লেখ করে নর্থ সাউথ সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অপমান করেছেন। আমরা তার এই ঔদ্ধত্যপূর্ণ ও বিদেশমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাই। সার্জিস আলমের বক্তব্যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নজিরবিহীন ত্যাগকে মর্যাদাহানি করা হয়েছে। আমরা তার এই বক্তব্য প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সার্জিস আলমের সঙ্গে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এর সঙ্গে ছাত্রদলের কোনো সম্পর্ক নেই। উদ্দেশ্যমূলকভাবে ছাত্রদলকে এ ঘটনায় জড়ানোর চেষ্টা করা হয়েছে। এ সময় এক প্রশ্নের জবাবে নতুন দল জাতীয় নাগরিক পার্টি প্রসঙ্গে সাধারণ সম্পাদক বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে সেখানে আমরা আসলে কোনো নতুনত্ব দেখতে পাইনি। কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেখানে নেতৃত্ব নির্বাচন হয়নি। তাদের লক্ষ্য ও উদ্দেশ্য পরিষ্কার নয়। এদিকে রমজানে এনসিপির গণ ইফতার কর্মসূচির অর্থায়ন নিয়ে প্রশ্ন তোলেন ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, এনসিপি নেতারা বলেছেন প্রতিদিন ইফতার করাতে 3 লাখ টাকা ব্যয় হচ্ছে, সেই হিসাবে মাসে 90 লাখ টাকা খরচ হবে। আমরা জানতে চাই সাধারণ ছাত্রদের একটি সংগঠনের পক্ষে তারা কিভাবে এই বিপুল টাকা উপার্জন করছেন, তাদের এই অর্থের উৎস কি আমরা জানতে চাই। আমরা আসলে যে ঘটনা ঘটেছে মাগুরায় আসিয়ার সাথে, সেটা আপনাদের অন্য সবার মতো আমাদেরও মর্মাহত করেছে এবং আমরা তীব্র নিন্দা জানাই। কিন্তু সরকার হিসাবে আমাদের দায়িত্ব আছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন অলরেডি সাথে সাথে যারা অভিযুক্ত আছে তাদের গ্রেফতার করা হয়েছে। আমরা এই মামলাটায় তদন্ত বিচারে
যাতে বিন্দু মাত্র কালক্ষেপণ না হয় সেই ব্যাপারে আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ কনসার্ন যত সরকারি অফিস আছে সর্বোচ্চ মাত্রায় সজাগ থাকবে। এবং একই সাথে সাথে শুধু এই ঘটনা, শুধু এই ধর্ষণের ঘটনা না, অন্য যে কোনো ধর্ষণ বা নারীর প্রতি সহিংসতা রোধকল্পে আমরা কিছু আইনি পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করেছি। আজকে সকালে এসে আমরা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি এবং এটা কিছুটা পরামর্শ করতে হবে স্টেক হোল্ডারদের সাথে, তারপর ফাইনালাইজ করব। আমরা চেষ্টা করব কয়েক দিনের মধ্যে এই আইনগত পরিবর্তনটা আনার জন্য। আইনগত পরিবর্তনের বিষয়টা শুধু ব্যাখ্যা করছি আমার পক্ষ থেকে। একটা হচ্ছে আমরা দেখতাম নারীর প্রতি সহিংসতা বা নারীর প্রতি নির্যাতন, রেপের মতো কেসে ইনভেস্টিগেশন যে অফিসার ছিলেন, ইনভেস্টিগেশন অফিসার যখন 30 দিনের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করতে না পারলে ওনাকে চেঞ্জ করে আরেকজনকে দেওয়া হতো, আরেকজন না পারলে তাকে চেঞ্জ করে আরেকজনকে দেওয়া হতো। এরকম ভাবে অনেকবার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তিত হতো, মামলার বিচার করতে অনেক দেরি হয়ে যেত। আমরা ইনশাআল্লাহ যেই সংশোধনী আনবো সেখানে আমরা বলবো তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তদন্তকারী অফিসার পরিবর্তন করা যাবে না। এবং এই যে তদন্তের সময় সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। আগে ছিল 30 দিন, এখন আমরা 15 দিন করে দিচ্ছি। বিচারের জন্য আগে সময় ছিল যেটা, সেটা আমরা অর্ধেক করে দিচ্ছি। 90 দিনের মধ্যে ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে। এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। আগে ছিল 180 দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যেত এই গ্রাউন্ডে, এখন কোনো জামিন দেওয়া হবে না ধর্ষণের মামলার ক্ষেত্রে। এছাড়া আমরা ধর্ষণের আর ব্যাপারে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়ার পদক্ষেপ সুনির্দিষ্ট বিধান আমরা আইনে সংযোজন করব। এছাড়া আমরা ধর্ষণের মামলার ক্ষেত্রে একটা সমস্যা হতো যে আপনারা জানেন যে ডিএনএ সার্টিফিকেট লাগতো। আমাদের দেশে সমস্ত অঞ্চলে ডিএনএ সার্টিফিকেট নেওয়ার সিস্টেম নাই, সুবিধাটা নাই। ফলে এই ডিএনএ সার্টিফিকেট নেওয়ার জন্য শুধু যে ভিকটিম তার না, অ্যাকিউজ যে পার্সন আসামি তারও ডিএনএ একটা ফরেন্সিক রিপোর্ট লাগতো। এই ডিএনএ ফরেন্সিক রিপোর্ট করার সুযোগ সুবিধা অত্যন্ত অপ্রতুল, এই জন্য ধর্ষণের মামলার বিচার অনেক দেরি হয়ে যেত। তো আমরা স্টেক হোল্ডার সাথে আলাপ করে একটা সংশোধনী আনবো যে উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি মনে করে শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতেই এই মামলার বিচার কার্য এবং তদন্ত কার্য চালানো সম্ভব, তাহলে সেরকম ব্যবস্থা উনি নিতে পারবে। আপনারা মাগুরের ঘটনা যদি দেখেন, মাগুরার ঘটনার মতো ক্ষেত্রে এরকম আরো অনেক ঘটনা ঘটতে পারে যেখানে আসামিরা হাতে নাতে ধরা পড়ে। সেখানে আমরা ডিএনএ সার্টিফিকেট পাওয়ার জন্য সময় ক্ষেপণ রোধ করার কল্পে এই পরিবর্তনটা আনার চিন্তা করছি। আরেকটা হচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে সমস্ত ডিস্ট্রিক্টে ডিএনএ ফরেন্সিক ল্যাবরেটরি স্থাপন করার জন্য অচিরেই ব্যবস্থা নেওয়া হবে, পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও আমরা আজকে যে প্রধান উপদেষ্টার সাথে আমাদের মিটিং হয়েছে সেখানে আরো কিছু পদক্ষেপের ব্যাপারে আলোচনা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু পদক্ষেপের ব্যাপারে কথা হয়েছে। আর যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করবে তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।